প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বৃত্তীয় গতি সম্পর্কে। আজকে আলোচনার বিষয় হলো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি। মনে করি যে এটি হলো বৃত্তের কেন্দ্র ও। এই বৃত্তাকার পথে এর পরিধি বরাবর মনে করি যে একটি বস্তুকণা গতিশীল আছে, কোনো একটি বস্তুকণা গতিশীল আছে। এটাকে আমরা একটি এ বিন্দু বলছি। এ বিন্দু থেকে একটি বস্তুকণা এই বৃত্তাকার পথে গতিশীল আছে বলে আমরা বিবেচনা করছি। তাহলে এই বৃত্তাকার পথে যদি কোনো বস্তুকণা, কোনো বস্তু অথবা কণা যাই হোক, যদি এই বৃত্তাকার পথে গতিশীল থাকে, তবে এই কণার বা এই বস্তুর গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। একে কি বলবো? বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। বৃত্তীয় গতিকে কয় ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে। প্রথমত সুষম বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতি বা বৃত্তাকার গতি, এবং দুই হলো অসম বৃত্তাকার গতি, অসম বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি। তো সুষম বৃত্তীয় গতি কাকে বলে? সুষম বৃত্তীয় গতি কি? যদি কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু বা ঘূর্ণায়মান কণা সুষম দ্রুতিতে গতিশীল থাকে, যদি সুষম দ্রুতিতে গতিশীল থাকে, তবে ওই বস্তু কণার গতিকে বলা হবে সুষম বৃত্তীয় গতি। এবং যদি বস্তু কণাটি অসম দ্রুতিতে গতিশীল হয়, অসম দ্রুতিতে যদি বস্তু কণা বৃত্তাকার পথে গতিশীল থাকে, তবে তার গতিকে আমরা বলবো অসম বৃত্তীয় গতি বা অসম বৃত্তাকার গতি। ঠিক আছে? তাহলে বৃত্তীয় গতি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুষম বৃত্তীয় গতি এবং অপরটি হলো অসম বৃত্তীয় গতি। লক্ষ্য করো যে যদি কোনো একটা বস্তু এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, মনে করি বস্তুটি প্রাথমিক অবস্থান ছিল এ এবং কিছু সময় পরে বস্তুটির অবস্থান হলো এখানে, আমরা এই বিন্দুটির নাম দিলাম বি। তাহলে এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এবং বস্তুর অবস্থানের মধ্যকার যে দূরত্ব, বৃত্তের কেন্দ্র এবং বস্তুর অবস্থানের মধ্যকার যে দূরত্ব, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। কি বললাম? যে বৃত্তের কেন্দ্র এবং বস্তুটি যে পথে ঘূর্ণায়মান আছে, তার যে কোনো একটি অবস্থানে যদি বস্তুটির অবস্থান হয় এ, তাহলে এই ও এবং এ এর মধ্যবর্তী সংযোজক সরলরেখাকে বলা হবে ব্যাসার্ধ ভেক্টর। কি বলা হবে? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টর এক্ষেত্রে আমরা বলতে পারি যে ও এ ভেক্টর। ঠিক আছে? আবার যদি ও এবং বি আমরা যোগ করে দেই, ও এবং বি, তাহলে ও আর বিকেও কিন্তু আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। আমরা মনে করি এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। বৃত্তের ব্যাসার্ধ কি? এই বৃত্তের তো একটা ব্যাসার্ধ থাকবে, তাই না? বৃত্তের ব্যাস থাকবে, ব্যাসার্ধ থাকবে, তাহলে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। মনে করি ব্যাসার্ধ হলো আর। এখন আমরা বলছি যে ব্যাসার্ধ ভেক্টর হলো বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরে বস্তুর অবস্থানের মধ্যকার সরল রৈখিক রেখা, সরল রৈখিক যে রেখাটি আমরা পাবো, তাকে আমরা বলছি ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টরে নিশ্চয়ই একটা মান থাকবে, তাই না? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ ভেক্টর ও এর মান যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি মোড বা মডিউলাসের মধ্যে অবস্থান করতে হবে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? ও এ ভেক্টরের মান, তাই না? তাহলে এটা এইটা তো সমান হবে নিশ্চয়ই, তাই না? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তো ভিন্ন হতে পারে না, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় একই হবে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এটাকে ও এর রেখাকে আর দ্বারা প্রকাশ করছি, তাহলে এটাকে আমরা আর ভেক্টর বলতে পারি। ঠিক আছে না? আর ভেক্টরের মান। তাহলে এইটার মান কত হবে? এটার মান হলো আর। তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্ত পৌঁছতে পারি? আমরা বলতে পারি যে ব্যাসার্ধ ভেক্টরের মান
ব্যাসার্ধ ভেক্টরের মান হলো বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ ভেক্টরের মান কার সমান? বৃত্তের ব্যাসার্ধ ভেক্টরের মান হলো বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টর কি তা জানতে পারলাম। এখন আমরা বলেছিলাম যে এ থেকে বি অবস্থানে আসতে বস্তুটির একটি সময়ের প্রয়োজন হবে, তাই না? সেটা কিছু সময় হতে পারে, অল্প, খুব ক্ষুদ্র সময় হতে পারে বা বৃহত্তর সময়ও হতে পারে। এটা নির্ভর করে বস্তুটি কি বেগে চলমান বা কি দ্রুতিতে চলমান আছে তার উপরে, যে কত সময় ধরে এ থেকে বি অবস্থানে যাবে। আমরা মনে করছি যে এ থেকে বি অবস্থানে আসতে বস্তুটির ডেল টি সময় প্রয়োজন। তাহলে এ থেকে বিতে আসতে বস্তুটির যদি ডেল টি সময় প্রয়োজন হয়, তাহলে এই সময় বস্তুটি এই এ বি অংশ অতিক্রম করেছে। এই এ বি অংশকে আমরা কি বলবো? এ বি অংশকে বলা হয় বৃত্তের পরিধির উপরে কোনো একটা অংশকে বলা হয় চাপ। কোনো একটা অংশকে কি বলে? চাপ বলে। অর্থাৎ এ বি এখানে একটি চাপ, ঠিক আছে? আমরা বলছি কি যে বৃত্তের পরিধির উপরে কোনো একটা অংশকে বলা হয় চাপ। তাহলে এই এ বি চাপ অতিক্রম করতে বস্তুটির ডেলটি সময় প্রয়োজন হয়েছে বলে আমরা ধরে নিয়েছি। এখন আমরা যেটা বলতে চাই তা হলো যে কোনো একটি নির্দিষ্ট সময়ে বস্তু বৃত্তের পরিধিতে বা বৃত্তের পরিধি বরাবর যে পথ অতিক্রম করে, সেক্ষেত্রে বস্তুটি যতটুকু চাপ অতিক্রম করে, এই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে আমরা মনে করি কেন্দ্রটি হলো ডেল থিটা। তাহলে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক সরণ। তাকে কি বলে? কৌণিক সরণ বলে। আমরা বললাম কি কথাটা, যে বৃত্তের পরিধির উপরে কোনো একটি চাপ নির্দিষ্ট সময়ে অতিক্রম করতে বস্তুটি ওই কেন্দ্রে, তার বৃত্তাকার পথের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি কি? কৌণিক সরণ। তাহলে এখানে কৌণিক সরণ কোনটুকু? কৌণিক সরণ হলো ডেল থিটা। আমরা এই যে কোণের মান, তাহলে কোণের মান দ্বারা বোঝা যায় বস্তুটি কতটুকু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, সরণ হয়েছে কতটুকু, তা বোঝা যাবে কোণের মান দ্বারা। তাহলে ডেল থিটা, অর্থাৎ ডেল থিটা কি? এ ও বি কোণ, তাই না? তাহলে এ ও বি কোণ আসলে আমাদের কৌণিক সরণ নির্দেশ করে। এ ও বি কোণ কি নির্দেশ করে? কৌণিক সরণ নির্দেশ করে, যেখানে এ ও বি কোণ সমান হলো ডেল থিটা। ঠিক আছে, ডেল থিটা। আচ্ছা, কৌণিক সরণ নিয়ে যখন কথা বলি তখন একটি বিষয় স্বাভাবিকভাবেই মাথায় চলে আসে, তা হলো বেগ। আমরা বলি যে সরণের হারকে বেগ বলে, তাই না? কোনো একটা নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হারকে কি বলে? বেগ বলে। তো আমরা বলছি যে কৌণিক সরণের কথা, কৌণিক সরণ নিয়ে কথা বললে বেগটা হবে কি বেগ? কৌণিক বেগ। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ আমরা বের করতে চাই। কি বের করতে চাই? কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ কাকে বলা হবে? যে কৌণিক বেগ বলা হবে ক্ষুদ্র সময় ব্যবধানে, খুবই ছোট সময় ব্যবধানে যদি কোনো বস্তুর কৌণিক সরণের হার নির্ণয় করা যায়, তবে আমরা যা বের করব তা হলো কৌণিক বেগ। তাহলে কী বের করবো আমরা? কৌণিক বেগ। কি বললাম? যে ক্ষুদ্র সময় ব্যবধানে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। ক্ষুদ্র সময় ব্যবধানে, কথাটা আবার বলি, ক্ষুদ্র সময় ব্যবধানে। তোমাদের কি মনে আছে যে ক্ষুদ্র সময় ব্যবধানে কথাটাকে আমরা কিভাবে প্রকাশ করতাম? আমরা বলতাম যে ডেল টি টেন্ডস টু জিরো। কথাটির অর্থ কি? যে খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে বা শূন্যের কাছাকাছি, শূন্য নয়, কখনোই শূন্য নয়, শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে
কৌণিক সরণের হারকে বলা হবে কি কৌণিক বেগ। তাহলে কৌণিক সরণের হার যদি আমরা বলি সেক্ষেত্রে আসলে বিষয় কি দাঁড়ায়, কৌণিক সরণের হার যখনই কোনো কিছু হার বের করি তার মানে সময় দ্বারা আমরা ভাগ করি, তাই তো। তাহলে কি বের করবো আমরা কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। কৌণিক বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি ওমেগা দ্বারা। এটা কিন্তু ডাব্লিউ নয়, ওমেগা, তাই না, তোমরা জানো। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্স টু জিরো, লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল থিটা কৌণিক সরণ, তাই তো, ডেল থিটা কৌণিক সরণ, ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে, ডেল টি। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডি থিটা ক্যালকুলাস অনুসারে, তাই না, ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমাদের কি বের হলো কৌণিক বেগ। কৌণিক বেগ কি, কৌণিক বেগ ওমেগা সমান আমরা পাচ্ছি ডি থিটা ডিভাইডেড বাই ডিটি বা ডি ডিটি অফ থিটা, আমরা এভাবে বলি সাধারণত, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম কৌণিক বেগ। কৌণিক বেগ কাকে বলে আবারও বলি যে কৌণিক সরণের হারকে ক্ষুদ্র সময় ব্যবধানে কৌণিক সরণের হারকে কি বলা হবে, কৌণিক সরণের হারকে বলা হবে কৌণিক বেগ, কৌণিক বেগ বলা হবে, তাই তো। আচ্ছা, কৌণিক সরণ নিয়ে আমরা কথা বললাম কৌণিক বেগ নিয়ে একটা বিষয় আমাদের একটু জানা থাকা দরকার, সেটা হলো যে কৌণিক সরণের ক্ষেত্রে কৌণিক সরণকে আমরা সাধারণত রেডিয়ান এককে প্রকাশ করে থাকি। কৌণিক সরণকে আমরা কিভাবে প্রকাশ করি, রেডিয়ান এককে। আমরা একটু লিখে দিই যে কৌণিক সরণকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়, রেডিয়ান এককে প্রকাশ করা হয়। আচ্ছা, রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এক্ষেত্রে রেডিয়ানকে আমরা এক রেডিয়ানকে আর এ ডি র্যাড দ্বারা আমরা এটা দ্বারা রেডিয়ান বুঝি, এইভাবে লেখা হয় সংক্ষিপ্তভাবে। এক রেডিয়ান সমান হলো 57.3 ডিগ্রি প্রায়, ঠিক আছে। আমরা কোণের মান তো ডিগ্রিতে করে থাকি, তাই না, যে এত ডিগ্রি কোণ। এই ক্ষেত্রে এক রেডিয়ান সমান হলো 57.3 ডিগ্রি, 57.3 ডিগ্রি। এটা সবসময় মনে রাখার চেষ্টা করবে, আমাদের অঙ্কগুলি করার ক্ষেত্রে এটা দরকার হবে। এক রেডিয়ান সমান হলো 57.3 ডিগ্রি। এখন বলতে পারো যে স্যার এক রেডিয়ান আসলে কাকে বলে, রেডিয়ান বিষয়টা কি, হ্যাঁ, রেডিয়ান বিষয়টা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যে রেডিয়ান বিষয়টি হলো যে কোনো বৃত্তের ব্যাসার্ধ, কোনো বৃত্তের যে ব্যাসার্ধ থাকবে এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যতটুকু কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক রেডিয়ান। কি বলেছি, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যতটুকু হবে ওই ব্যাসার্ধের সমান পরিধির উপরে যে চাপ হবে সেই চাপ বৃত্তের কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করবে, যে পরিমাণ কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় এক রেডিয়ান। এক রেডিয়ান সমান কত পেয়েছি আমরা, তাহলে এক রেডিয়ান পেয়েছি 57.3 ডিগ্রি, 57.3 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কৌণিক সরণ সম্পর্কে জানলাম কৌণিক বেগ সম্পর্কে, তাই তো, কৌণিক বেগ সম্পর্কে জানলাম। কৌণিক বেগের একক কি, কৌণিক বেগের একক হলো, আমরা তো কৌণিক সরণের একক জেনেছি, কৌণিক বেগের একক হলো রেডিয়ান সেকেন্ড/1। এটা কিসের একক, কৌণিক বেগের একক, ঠিক আছে। কৌণিক বেগের একক হলো রেডিয়ান সেকেন্ড/1, এবং এর মাত্রাও আছে, মাত্রা হলো T−1, মাত্রা কি T−1, এটা মনে রাখবে। কৌণিক বেগের মাত্রা হলো T−1 এবং এর একক হলো রেডিয়ান সেকেন্ড/1। এখন দেখো, আমরা তো বললাম যে একটা চাপ অতিক্রম করবে। এখন বস্তু কণাটি যদি এ বিন্দু থেকে ঘুরতে শুরু করে তাহলে এ বি সি পথে সে সম্পূর্ণ রাস্তাটি একবার ঘুরে আসতে পারে, তাই না। তাহলে কোন একটা বস্তুকণা বৃত্তাকার পথে সম্পূর্ণ পরিধি একবার ঘুরে আসতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। তাকে কি বলে, পর্যায়কাল। কোন একটা বস্তুকণা বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে আসতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা কি পর্যায়কাল।
আচ্ছা, কথাটা কি বললাম যে কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে আসতে বা আবর্তন করতে বা প্রদক্ষিণ করতে যে সময় নেয় তাকে আমরা বলি পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, পর্যায়কালকে আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি? টি দ্বারা প্রকাশ করে থাকি। এবং এই যে সময়, এই যে টি সময় বা এই পর্যায়কালের মধ্যে এই সময় বস্তুকণাটি যে কৌণিক সরণ অতিক্রম করে, যে কৌণিক সরণ হয় তা হলো টুয়াইস পাই। তাহলে টি সময়ে বা পর্যায়কালের মধ্যে বস্তুকণাটি জয়ে পথ অতিক্রম করে তার কৌণিক সরণ কত? কৌণিক সরণ হলো টুয়াইস পাই। তাহলে আমরা লিখতে পারি যে টি সময়ে বস্তুকণাটির কৌণিক সরণ, টি সময়ে বস্তুকণাটির কৌণিক সরণ হলো টুয়াইস পাই। তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে বস্তুকণাটির কৌণিক সরণ কত হবে? সরণ হবে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, এটা হলো কৌণিক সরণ। ঠিক না? কৌণিক সরণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এখান থেকে আমরা বলতে পারি যে কৌণিক বেগ, তাই না? আমরা কি বলছি? যে কৌণিক সরণ হলো টুয়াইস পাই। আবার বলছি কৌণিক সরণের হারকে কি বলে? কৌণিক বেগ। কৌণিক সরণের হারকে কি বলে? কৌণিক বেগ। তাহলে টুয়াইস পাই বাই টি, এটা কি হবে? কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখতে পারি টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। লিখতে পারি কি? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখলাম টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। আবার আমরা ওমেগা সমান, কৌণিক বেগ ওমেগা সমান কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম থিটা ডিভাইডেড বাই টি, থিটা ডিভাইডেড বাই টি বা ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, তাই তো? এই কথা আমরা লিখেছিলাম। তাহলে কৌণিক বেগ আমরা কি পাচ্ছি এক্ষেত্রে? টুয়াইস পাই বাই টি। এখানে টি হলো কি? পর্যায়কাল। টি কি? পর্যায়কাল। এবং ওমেগাকে আমরা কি বলি? কৌণিক বেগ। তাহলে এই যে সম্পর্কটি আমরা দেখতে পাচ্ছি, এই সম্পর্কটি কিসের? এই সম্পর্কটি কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যকার সম্পর্ক। সম্পর্কটি কিসের সম্পর্ক? পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক। তাহলে যদি বলা হয় যে পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যকার সম্পর্কটি নির্ণয় করো, তাহলে কি পারা যাবে না? তাহলে আমরা কি করবো? আমরা প্রথমে পর্যায়কালের সংজ্ঞা লিখবো। আমরা কি লিখবো? পর্যায়কালের সংজ্ঞা লিখবো। আমরা পর্যায়কালের সংজ্ঞা জেনেছি যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ আবর্তন করতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। তাকে কি বলা হয়? পর্যায়কাল। আচ্ছা, এই কথা বলেছিলাম। এবং এই পর্যায়কালের সময় বস্তুকণাটির কৌণিক সরণ কত? টুয়াইস পাই। পর্যায়কালে কি? পর্যায়কালে বস্তুকণাটির কৌণিক সরণ হলো টুয়াইস পাই। তাহলে একক সময় বস্তুকণাটির কৌণিক সরণ কত হবে? টুয়াইস পাই বাই টি। আবার আমরা জানি কি? যে কৌণিক সরণের হারকে কি বলে? কৌণিক সরণের হারকে বলে কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক বেগ ওমেগা সমান কি লেখা যায়? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে এই সম্পর্কটি আমরা নির্ণয় করতে পারবো, আশা করি সবাই এই সম্পর্কটি নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। এবং এই ক্ষেত্রে এটা কি? রেডিয়ান, তাই না? এটা এই যে কৌণিক বেগের সম্পর্ক এখানে লিখে দিই যে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, এটা হলো রেডিয়ান পার সেক। এটা কি হবে? এর এককটা হলো রেডিয়ান পার সেক। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো বস্তুটি টি সময়ে এন সংখ্যকবার আবর্তন করে। আমরা তো একবার আবর্তনের কথা বলেছিলাম, তাই না? এখন মনে করি যে এন সংখ্যকবার। এন সংখ্যকবার বলতে হতে পারে 5 বার, 10 বার, 15 বার। আমরা এন দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? যে বস্তুকণাটি টি সময়ে, মনে করি বস্তুকণাটি টি সময়ে এন সংখ্যকবার আবর্তন করে। যদি বস্তুকণাটি টি সময় এন সংখ্যকবার আবর্তন করে তবে এর কৌণিক বেগ কী হবে? তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখব থিটা ডিভাইডেড বাই টি সমান টুয়াইস পাই এন, টুয়াইস পাই এন ডিভাইডেড বাই টি। থিটা কি? কৌণিক সরণ। থিটা কি? কৌণিক সরণ। তা কৌণিক সরণ কতটুকু? আমরা বলছি একবার ঘুরলে টুয়াইস পাই, তাই না? আমরা বলছি একবার ঘুরে আসলে কতটুকু? টুয়াইস পাই। তাহলে যদি এন সংখ্যকবার ঘোরে তাহলে কতটুকু, কয়বার ঘোরা কতটুকু হবে? টুয়াইস পাই এন, তাই তো? 5 বার হলে টুয়াইস পাই ইন্টু 5, তাহলে এইটা হবে। এবং ওমেগা কী হবে? কৌণিক সরণের হারকে, তাহলে কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করতে হবে, টুয়াইস পাই এন বাই টি। তাহলে ওমেগা সমান আমরা কী লিখতে পারি? কৌণিক বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়াইস পাই এন বাই টি। এটা কখন লিখব? যখন একাধিকবার বস্তুকণাটি আবর্তন করবে বা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। কতবার? এন সংখ্যকবার। সেটা হতে পারে 5 বার, 10 বার, 25 বার, না ইত্যাদি। সে যদি এরকম হয় তাহলে আমরা ওমেগা সমান লিখতে পারবো টুয়াইস পাই এন ডিভাইডেড বাই টি, টুয়াইস পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের বৃত্তীয় গতির ক্ষেত্রে
প্রাথমিক যে সমস্ত আলোচনা ছিল তা এই পর্যন্তই। আজকে পর্যন্ত আমরা শুধু কৌণিক বেগ সম্পর্কে কথা বলেছি। পরবর্তী ক্লাসে শুধুমাত্র বৃত্তীয় গতিতে কৌণিক বেগই না, এর একটি রৈখিক বেগও থাকে। সেই রৈখিক বেগ এবং কৌণিক বেগ সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।